নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, 2024-এর লোকসভা নির্বাচনের আগে তৃণমূল শিবিরকে কার্যত ভেঙে তছনছ করতে বা হীনবল করে একদম কর্মীদের ঘরে ঢুকিয়ে দিতে কি মারাত্মক ছক কষেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই প্রশ্নটা এবারের তার কলকাতা সফরের পর কিন্তু গুঞ্জরিত হচ্ছে গেরুয়া শিবিরের অভ্যন্তরে। এমনকি রাজনৈতিক মহলেও সেই জল্পনার কথা কিন্তু ভেসে উঠছে এবং সেই ব্যাপারে অমিত শাহের কিছু ব্যাপারে চুপ করে থাকা, কর্মীদের কিছু প্রশ্ন এড়িয়ে যাওয়া, এই ব্যাপারগুলো কিন্তু আরও বেশি করে উঠে আসছে। কোন প্রসঙ্গে কথা বলছি? আপনারা জানেন যে বঙ্গ রাজনীতিতে বর্তমানে একটি শব্দ সেটিং, এই কথাটি খুব জোরদারভাবে চলছে। কেননা এর আগে অমিত শাহ কলকাতায় এসেছিলেন, বিজেপি অনেক লড়াই করে, হাইকোর্টের লড়াই করে শেষ পর্যন্ত তৃণমূলের যেটা কার্যত খাসতলক ছিল সেই ভিক্টোরিয়া হাউসের সামনে বিজেপির জনসভা করে, যে জনসভায় প্রধান বক্তা ছিলেন অমিত শাহ। কিন্তু সেই জনসভায় আমরা দেখলাম অমিত শাহের মুখ থেকে সেইভাবে কিন্তু কোনো আক্রমণ ভাইপো শব্দ নিয়ে হলো না। এই অমিত শাহ এর আগে বহুবার পশ্চিমবঙ্গে এসেছেন এবং তার মুখ থেকে চোখা শব্দবান বেরিয়েছে পিসি এবং ভাইপো সম্বন্ধে, এবং সেই কথাকেই কার্যত তুলে নিয়ে গিয়ে বঙ্গ বিজেপির যারা শীর্ষ নেতৃত্ব আছে তারাও কিন্তু পিসি ভাইপের প্রতি তাদের আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছে। এমনকি পিসি চোর, ভাইপো চোর, এই শব্দগুলো একদম বঙ্গ রাজনীতিতে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে। কিন্তু অমিত শাহ সেই সভাতে কিন্তু কার্যত নিশ্চুপ ছিলেন। এরপর নজিরবিহীনভাবে কার্যত বিজেপির সর্বভারতীয় সভাপতি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জেপি নাড্ডা এবং অমিত শাহ একসঙ্গে কলকাতায় এলেন। কর্মীদের মধ্যে তুমুল উৎসাহ উদ্দীপনা শুরু হলো, কিন্তু সেখানেও দেখা গেল এই ভাইপো শব্দ নিয়ে তিনি কার্যত চুপ। এবং তিনি যখন ওই সোশ্যাল মিডিয়া সেলের সঙ্গে বৈঠক করছিলেন, সেখানে তরুণ যুবক যুবতীরা ছিলেন, সেখানে তিনি বলেন যারা তৃণমূলের ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছেন, সেই পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক, এইসব নিয়ে বেশি করে প্রচার করতে হবে। এবং সেই সময় কিন্তু এই আসনে বসে থাকা, দর্শক আসনে থাকা তরুণীরা চিৎকার করে ওঠে, ভাইপো 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 কবে করে চিৎকার করে ওঠেন। এতটাই সেটার প্রকট হয়েছিল যে মাঝখানে দুবার নাকি বক্তৃতাও থামিয়ে দিতে হয় অমিত শাহকে। এবং তারপর তিনি মুচকি হেসে বলেন যে যারা গ্রেপ্তার হয়েছেন আমি তাদের নিয়ে বলছি, যারা গ্রেপ্তার হননি তো তাদের নিয়ে তো আমি কিছু বলছি না। অর্থাৎ এখানে কোথাও গিয়ে তিনি একটা হালকা করে হিন্টস ছড়িয়ে দিলেন যে যারা গ্রেপ্তার হননি তার মানে তারা আগামী দিনে গ্রেপ্তার হবেন না, সেরকম ব্যাপার নয়। কিন্তু তারা যে গ্রেপ্তার হবেনি এই কথাটাও তো তিনি জানালেন না। এবং এই ঘটনার পর একটা খবর বাজারে ছড়িয়ে পড়ছে যে এই রাজ্যের যারা বিজেপির কর্মী সমর্থক রয়েছেন তারা হতাশ সাধারণ মানুষও। দেখুন, এই বাংলায় সাধারণ মানুষের পালস, আমরা যারা ইউটিউব করি, ইউটিউবের কমেন্ট দেখি, রাস্তাঘাটে বেরোই, মানুষের সঙ্গে কথা বলি, সেখান থেকে যেটুকুনি আপডেট পাই, সেখানে মানুষের ধারণা একদম পুরো ক্লিয়ার। এটা দুর্নীতির বিরুদ্ধে একটা যুদ্ধ চলছে। সেই যুদ্ধে যদি কেন্দ্রীয় সরকার দেখাতে পারে যে তারা সত্যিই এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে, এবং সে যত উচ্চ স্তরের প্রভাবশালী হন না কেন, দিনের শেষে তো দুর্বৃত্ত, সেই দুর্বৃত্তকে জেলে পুরতে কেন্দ্রীয় সরকার কঠোর মনোভাব নিচ্ছে, কোথাও কোনো সেটিংয়ের গন্ধ নেই, তবেই কিন্তু তারা বিজেপিকে ভোটটা দেবেন। আর যদি সেটিংয়ের সামান্য গন্ধও তারা পান, তারা কিন্তু দরকার হলে নোটায় ভোট দেবেন, দরকার হলে বাম কংগ্রেসকে ভোট দেবেন, কিন্তু তারা কিছুতেই বিজেপিকে ভোট দেবেন না। অথচ এই বাংলা থেকে 35 আসনের স্বপ্ন দেখছে বিজেপি। অমিত শাহ ক্যালকুলেট করছেন যে 35 আসন বাংলা থেকে নিয়ে যেতে হবে। তাহলে কিভাবে সেটা সম্ভব হচ্ছে? যেটা সেটিংয়ের গল্প ছড়িয়ে যাচ্ছে, সেখানে বলা হচ্ছে যে সেটিংটা এটাই হয়েছে যে লোকসভা নির্বাচনে বাংলা থেকে 22, 24, 26টা আসন বিজেপিকে ছেড়ে দেওয়া হবে এবং তার ফলে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বিজেপি কোনো ডিস্টার্ব করবে না, একটা ছদ্ম লড়াই হবে এবং ক্ষমতায় সেই তৃণমূল কংগ্রেসই থাকবে। অন্যদিকে যদি
কোনো রকমে 272-এর ম্যাজিক ফিগারের নিচে বিজেপি আসে, অর্থাৎ কেন্দ্রে সরকার গঠনের ক্ষেত্রে তাদের কোনো অসুবিধা হয়, তাহলে সেখানে তৃণমূল নাকি বাইরে থেকে তাদেরকে সমর্থন দেবে। এবং বাংলায় সংগঠনের যা হাল আছে, এই ডিল নাকি বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের খুব পছন্দ হয়েছে, সেই জন্য তাদের সেটিংটা হয়ে গেছে। আচ্ছা, এবার একটু বাস্তব জায়গাটায় ফেরত আসি। সত্যিই কি সেই সেটিংয়ের বিজেপির দরকার আছে, যে সেটিংয়ের গল্প বাতাসে ভাসছে? দেখুন, বিজেপির বর্তমান যে অবস্থা রয়েছে এবং 3 রাজ্যের ওই মারাত্মক ফলাফলের পর বিজেপি 272-এর নিচে নেমে যাবে এমন দুঃস্বপ্ন স্বয়ং রাহুল গান্ধীও দেখছেন না। সুতরাং বিজেপির এরকম কোনো সেটিংয়ের আপাতত দরকার নেই। আচ্ছা, তর্কের খাতিরে ধরে নিলাম যে বিজেপি খুব খারাপ ফলাফল করবে। বিজেপি যদি খুব খারাপ ফলাফল করে, কত আসন কমবে? গতবার 303 পেয়েছিল, সেখান থেকে 280, 260, 240, 220, এই জায়গায় তো বিজেপি নেমে আসবে। যদি সেই জায়গায় হয়, আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে, বিজেপির কিন্তু জোট সঙ্গী আছে, তারাও খুব খারাপ ফলাফল যদি করে 25-30টা আসন সেখান থেকে তারাও নিয়ে আসবে। এবার বিজেপির সব থেকে খারাপ ফলাফল যদি 220 ধরি, 220 প্লাস 30-35টা আসন পেয়ে যাচ্ছে তাদের জোট সঙ্গীরা, 255 পৌঁছে যাচ্ছে বিজেপি। আচ্ছা, এরপর কি করে সংখ্যাগরিষ্ঠতা হবে? দেখুন, এই ভারতবর্ষে বিজেপির ন্যাচারাল অ্যালি যদি কাউকে ধরা হয়, তিনি হলেন বিজেডি, নবীন পট্টনায়ক। সব সময় তিনি রাজ্যের উন্নয়নের কথা ভেবে যাচ্ছেন, রাজ্যের বাইরে তার খুব একটা উচ্চাসা নেই। তিনি মুখ্যমন্ত্রী হিসেবেই কার্যত শেষ যাত্রাটা করতে চান, এমন একটা জায়গায় রয়েছে। এবং আমরা দেখেছি, কেন্দ্রে যে সরকারই থাকুক না কেন, তিনি চটান না। কেননা তিনি তার দলের নেতাদের যেটা বলেন যে আমার রাজ্য গরিব রাজ্য, কেন্দ্রকে চটিয়ে এই রাজ্যের উন্নয়ন বন্ধ করার মতো বোকামি আমি করব না। সুতরাং নবীন পট্টনায়কের সমর্থন তিনি পাবেন। আবার ওই দিকে যদি অন্ধ্রপ্রদেশের দিকে তাকান, জগনমোহন রেড্ডি তার ন্যাচারাল অ্যালি, চলে আসবেন তিনি সমর্থন করতে। প্লাস এই যে ইন্ডি জোটটা হয়েছে, ছোট্ট 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 ভগ্নাংশ নিয়ে হয়েছে, তাদের একজনকে বা দুজনকে টেনে নিলে আরামসে কিন্তু সেই ম্যাজিক ফিগারে পৌঁছে যাওয়া যাবে। আমি ধরে নিচ্ছি খুব খারাপ ফলাফল হচ্ছে, কিন্তু তারপরেও এত অপশন রয়েছে। সেই জায়গা থেকে এই সমস্ত কিছুকে টপকে তৃণমূলের সমর্থন নিয়ে তাকে সরকার করতে হবে নরেন্দ্র মোদীকে, এই জায়গা বোধহয় কোনোদিন আসবে না। এবং মমতা বন্দ্যোপাধ্যায় একবার বিজেপি, একবার কংগ্রেস, ইউপিএ, এনডিএ, এই করে 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 নিজের বিশ্বাসযোগ্যতা রাজনৈতিকভাবে এতটাই জাতীয় রাজনীতিতে খুইয়েছেন যে তাকে বিশ্বাস করার মতো জায়গায় আর কোনো রাজনৈতিক দলও নেই। যে কারণে দেখুন, ইন্ডিজোট করার পরও কিন্তু আসন সমঝোতা এত চাপ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, হচ্ছে না। তাহলে এই ভাইপোর শব্দ নিয়ে এত চুপ কেন? সেটিংটা কিসের? এখানেই রয়েছে শাহী মস্তিষ্কের খেলা, যেটা রাজনৈতিক মহল আলোচনা করছেন। বলছেন, বাংলার সাধারণ মানুষ থেকে ইউটিউবার সকলেই বুঝতে পারছে যে এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ না নিলে এই নির্বাচনে বিজেপির ভরাডুবি হবে। সংগঠন সেই জায়গায় শক্তিশালী হয়নি, মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন ছাড়া 2019-এর ফলাফল ধরে রাখা যাবে না, এরা সকলে জানেন। আর সেই পালস পড়ার ক্ষমতা নরেন্দ্র মোদী, অমিত শাহর নেই। আর তারা যদি এখানে সেটিংটা করেও ফেলেন, ভোটটা তো দিনের শেষে দেবেন মানুষ। এত মানুষকে একবারে প্রভাবিত করা যাবে যে এদেরকে ভোট দিয়ে এদেরকে জিতিয়ে দাও, এদেরকে ভোট দিয়ে এদেরকে হারিয়ে দাও, এরকম করা সম্ভব নয়। তাহলে তিনি চুপ করে আছেন কেন? এই জায়গাটাতেই বড় খেলাটা হচ্ছে। কি বড় খেলা হচ্ছে? অ্যাকচুয়ালি যেটা রাজনৈতিক মহল আলোচনা করছে, অমিত শাহ কোথাও গিয়ে চাইছেন যে এই সেটিং তত্ত্বটা প্রতিষ্ঠিত হোক। কেন? তাতে দ্বিমুখী লাভ হবে। কি দ্বিমুখী লাভ হবে? নাম্বার 1 যেটা হবে যে এই সেটিং তত্ত্বের ফলে একটা হাওয়া কোথাও গিয়ে উঠে যাবে যে যাই হয়ে যাক, ভাইপোকে টাচ করা হবে না, কিন্তু মানুষের সামনে দেখাতে হবে যে দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা চলছে। আর সেই ক্ষেত্রে দলের যারা চুনোপুঁটি রয়েছে তাদেরকে বলি দেওয়া হবে, এবং সেই চুনোপুঁটিটা খুব উচ্চ স্তর হলেও বাদ যাবে না। যদি সেটিং তত্ত্বেই মান্যতা পড়ে, সেই সেটিং তত্ত্বের জন্যই আজকে পার্থ চট্টোপাধ্যায় জেলে গেছে, আজকে জ্যোতিপ্রিয় মল্লিক জেলে গেছে, এমনকি অনুব্রত মণ্ডল, এত প্রবল ক্ষমতা ছিল যার, সে অনুব্রত মণ্ডলকে জেলে যেতে হয়েছে। আবার এদিকে মানিক জীবনকৃষ্ণের মতো কম চেনা বিধায়ক, তাদেরকে জেলে যেতে হয়েছে। এমনকি কুন্তল শান্তনুর মতো যুব নেতা, তাদেরকেও জেলে যেতে হয়েছে। অর্থাৎ উপর থেকে নিচু
কে কখন যে বলি হয়ে যাবে এই সেটিং তত্ত্বকে মান্যতা দিতে গিয়ে কেউ জানে না। যখনই মানুষ বিমর্ষ হয়ে যাবে, যাকে পারবে ধরবে, জেলে ঢুকিয়ে দেবে, এবং জেলে ঢুকিয়ে দিলে একবার তারা বেরিয়ে আসতে পারবে না। এবং তার বদলে কি হবে? তার বদলে যেটা হবে, ভাইপোকে টাচ করা হবে না। অন্যদিকে সেই ভাইপোকে টাচ করা হচ্ছে না, এই ক্ষোভটাকে প্রশমন করতে গিয়ে যদি বড় বড় মোটা মোটা ভালো ভালো হেভিওয়েট নাম দরকার পড়ে, তাদেরকেও ধরে জেলে ঢুকিয়ে দেওয়া হবে। অর্থাৎ ঘাসফুল শিবিরে আমি আছি মানে আমি সুরক্ষিত, সেটিং হয়েছে মানে আমাকে ধরবে না এমনটা নয়। ধরবে না একমাত্র ভাইপোকে, কিন্তু তার বদলে বাকিদের যাকে খুশি তাকে ঢুকিয়ে দিতে পারে। আর এই অবস্থায় ঘাসফুল শিবিরের কর্মীরা হীনবল হয়ে যেতে পারেন। তারা ভাবতে পারেন যে উচ্চস্তরকে বাঁচাতে ওই রাজায় রাজায় যুদ্ধ হবে বা রাজায় রাজায় সন্ধি হবে, আর উলু খাগড়ার প্রাণ যাবে না, কিন্তু জেল যাবে। এই ধারণা থেকে কিন্তু বহু কর্মী হীনবল হয়ে যাবেন, তাদের মনোবল কমতে শুরু করবে, এবং সেই জায়গাটায় অনেকে ঘরে ঢুকে যাবেন। ফায়দা নাম্বার 1। ফায়দা নাম্বার 2 যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেটা হচ্ছে একটা ক্যালকুলেশন বলছে যে 2019 এবং 2021-এ একটা বড় অংশ, বিশেষ করে 2021-এ বাম এবং কংগ্রেসের ভোটের একটা বড় অংশ কিন্তু ঘাসফুল শিবিরের দিকে গেছে। কেন গেছে না, এই নো ভোট টু বিজেপি ক্যাম্পেইনটায় তারা কাজ করেছে। তাদের মধ্যে তারা বুঝে গেছে যে এই রাজ্যে যদি বিজেপিকে আটকাতে হয় তাহলে কিন্তু ভোটটা আলটিমেটলি ঘাসফুল শিবিরকেই দিতে হবে। কেননা বাম কংগ্রেসকে ভোট দিলে তাদের ভোট হয়তো কিছুটা বৃদ্ধি পাবে, কিন্তু তারা আসন জেতার মতো জায়গায় থাকবে না। সোজা কথায় বিজেপিকে আটকাতে গেলে বাম কংগ্রেসের যে সামর্থ্য বা শক্তি থাকার জায়গা ছিল সেটা তাদের নেই, ফলে সেই ভোটটা ওয়েস্ট হবে। আর তাই বিজেপিকে আটকাতে তারা কিন্তু ভোটটা দিয়ে দিয়েছিল ঘাসফুল শিবিরের দিকে। এখন তাদের মনের মধ্যেও যদি ঢুকে যায় যে আলটিমেটলি ঘাসফুল আর গেরুয়া শিবির, পদ্মফুল দুটো আলাদা কিছু নয়, পদ্মফুলে থাকা মানে পদ্মফুলের সমর্থন আছে বলেই ঘাসফুল আছে, ঘাসফুল তাই পদ্মফুলকে ছদ্মবিরোধিতা করবে, কিন্তু আলটিমেটলি কোনো রকমই কিছু করবে না। তারা যেভাবে যেটা ইমপ্লিমেন্ট করতে চায় সেটাই করবে। সেই কারণে লোকসভায় কোনো বিল এলে, রাজ্যসভায় কোনো বিল এলে ঝগড়াঝাটি করবে, অনেক কিছু বিরোধিতা দেখাবে, কিন্তু ভোটের সময় ওয়াকআউট করে যাবে। অর্থাৎ রাজ্যসভার লোকসভা ভোটের সময় ওয়াকআউট করে যাবে, যাতে বিলটা সহজে পদ্মফুল শিবির পাশ করে নিতে পারে। এমনকি যখন সম্মিলিত বিরোধিতা হবে, কোথাও ধর্ণা হবে, তখন সেইখানে উপস্থিত থাকবে না ঘাসফুল শিবির। এমনকি এটাও বলা হচ্ছে যে এই যে জোটগুলো হবে, সেই জোটগুলো ঘেঁটে দেওয়ার জন্য তারা কিন্তু সেইখানে ঢুকে থাকবে মূল হিসেবে। অন্যদিকে ছোট ছোট রাজ্য যেখানে সরাসরি গেরুয়া শিবিরের সঙ্গে হাত শিবিরের লড়াই হবে, সেখানে তারা গিয়ে হাত শিবিরের ভোটটা কেটে এই জায়গাটা করবে। অর্থাৎ যদি ঘাসফুল শিবিরকে সমর্থন করা হয়, তার মানে ঘুরিয়ে গেরুয়া শিবিরকেই সমর্থন করা হচ্ছে। এই যে অবিশ্বাসের জায়গাটা ঢুকে যাবে তাদের মনে, তারা কিন্তু আর নো ভোট টু বিজেপি ক্যাম্পেনে প্রভাবিত হয়ে আর ভোটটা ঘাসফুল শিবিরকে দেবে না। তাদের ভোট কিন্তু আবার বামফ্রন্ট বা কংগ্রেসে ফেরত আসবে, আর এই ভোট কাটাকাটির খেলায় কিন্তু লাভবান হবে বিজেপি। অর্থাৎ এই যে তত্ত্বটাকে কাজে লাগিয়ে কোথাও একটা হাওয়া ভাসিয়ে রাখার চেষ্টা করা হচ্ছিল, সেইটাকেই ঘুরপথে উল্টো দিক থেকে ইউজ করার একটা জায়গা। এবং যে কারণেই ভাইপো নিয়ে পরপর দুটো মেগা ইভেন্ট, একটা ধর্মতলার সভা, একটা এই জেপি নাড্ডার সঙ্গে এখানে এসে কর্মীদের সঙ্গে বৈঠক, দু জায়গাতেই অদ্ভুত নীরবতা দেখালেন। কেননা দিনের শেষে তিনি জানেন যে এই ব্যাপারে যেটা সিদ্ধান্ত হয়ে গেছে সেই সিদ্ধান্তই চলবে। কোন সিদ্ধান্ত হয়ে গেছে না, এর মধ্যে পার্টি ঢুকবে না, এর মধ্যে রাজনীতি ঢুকবে না, এটা আদালতের মাধ্যমে হচ্ছে, কোর্ট মনিটর তদন্ত হচ্ছে, সুতরাং এর মধ্যে যাওয়া মানে বোকামি। কোর্ট সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবে, এবং তদন্তকারী সংস্থাকে কোথাও গিয়ে বলা হয়নি তোমরা তদন্ত করো না বা তোমরা জোর করে তদন্ত করো। কোর্ট যেভাবে গাইড করবে তদন্তকারী সংস্থা সেইভাবেই তদন্ত করবে। সুতরাং যখন কোর্ট মনিটর এবং তদন্তকারীদের ফ্রি হ্যান্ড দেওয়া আছে, তারা তাদের মতো কাজ করবে, সঠিক সময়ে সঠিক ফলাফল আসবে। কিন্তু এই যে সেটিং তত্ত্ব ভাসিয়ে দিয়ে কোথাও একটা ড্যামেজ করার চেষ্টা করা হচ্ছিল, ঠিক আছে, পাল্টা ড্যামেজটা হোক না সেই তত্ত্বতে ভর করে। একদিকে যারা ঘাসফুল শিবিরের কর্মীরা রয়েছে, তারা ভাববে যে আমাদের যে কোনো সময় রাজনৈতিকভাবে বলি দেওয়া হতে পারে, আমাদের যে কোনো সময় জেল যাত্রা হতে পারে, এবং সর্বোচ্চ স্তর সেটিং করে বেঁচে যাবে। তাহলে তারা হীনবল মনোবল হয়ে ঘরে ঢুকে যাবে।
অন্যদিকে যারা বিশ্বাস করেছিল যে গেরুয়া শিবিরকে আটকাতে হলে বামফ্রন্ট বা কংগ্রেসে ভোট নয়, সেই ভোটটা নষ্ট হবে, দরকার হলে ভোটটা দাও ঘাসফুল শিবিরে, বিশেষ করে সংখ্যালঘু এলাকাতে, সেখানে গিয়ে যদি তাদের মধ্যে এই বিশ্বাসের বাতাবরণটা তৈরি হয়, এই অবিশ্বাসটা তৈরি হয়ে যায় যে আলটিমেটলি ঘাসফুল আর পদ্মফুল কোনো আলাদা কিছু নয়, তারা কিন্তু আর তাদের ভোটটা ঘাসফুল শিবিরের দিকে দেবে না, তাদের ভোট নষ্ট হবে। আর এই দুই ফর্মুলার, এই দুই ডোজে অ্যাকচুয়াল লাভবান হবে বিজেপি। সুতরাং যেটা আইনের পথে করে দেবে সেইটা নিয়ে আর শুধু শুধু তো মাথা ঘামিয়ে লাভ নেই। উল্টো দিকে এই ধারণাটা যদি বদ্ধমূল হয়ে এইভাবে রাজনৈতিক ফায়দা পাওয়া যায়, তাহলে ভাইপো নিয়ে চিৎকার করার থেকে চুপ করে থাকাই ভালো। এই প্ল্যানটাই নাকি অমিত শাহ খেলে গেছেন এবং সেই কারণেই তিনি ভাইপো নিয়ে নিশ্চুপ, এমনটাই কিন্তু রাজনৈতিক মহলের জল্পনা শুরু হয়ে গেছে। সত্যিই কি তাই? সত্যিই কি এইভাবেই খেলার চেষ্টা করছেন অমিত শাহ? এবং তিনি যেভাবে এর আগে বহু কঠিন রাজ্যে বহু সুষ্ঠু রাজনৈতিক সমীকরণের মাধ্যমে বিজেপির নির্বাচনী বৈতরণী পার করেছেন, তার ওই মস্তিষ্কের প্রতি কিন্তু গেরুয়া শিবিরের আস্থা অটুট। আর তাই তিনি যখন কোনো বিষয় নিয়ে চুপ করে থাকছেন, তার পিছনে খুব সোজাসাপটা কিছু নেই, খুব নিবিড় কোনো রহস্য আছে, এটা কিন্তু গেরুয়া শিবিরের কর্মীদের মধ্যে ক্রমশ ছড়িয়ে পড়ছে। আপনারা কি ভাবছেন? সত্যিই অমিত শাহের মাথায় কি ঘুরছে? কেন ভাইপো নিয়ে তিনি নিশ্চুপ? সেটা কি সত্যিই ঘাসফুল ভাঙার ছক, ঘাসফুলকে দুদিক থেকে রাজনৈতিকভাবে ড্যামেজ করার ছাপ, নাকি সত্যিই সেটিং? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।